নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনারে শুধু ঘেরিয়ে ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি শিক্ষার আলো .com এর কল্যাণে আয়োজিত গান ও কবিতায় কিছুক্ষণ অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে সঞ্চালনায় আছি আমি সালমা আক্তার রুবি, সহকারী শিক্ষক, আমানগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪ কুমিল্লা। আজকের গানে ও কবিতায় কিছুক্ষণ প্রোগ্রামে আমাদের সাথে যারা আছেন আমি তাদের নাম বলছি। আমার সাথে এখন যুক্ত আছেন রাবেয়া কান্তা আপা, আর বাকি দুজন এখনো সংযুক্ত হতে পারেনি, হয়তো কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত হয়ে যাবে। তো স্বাগত জানাচ্ছি রাবেয়া কান্তা আপুকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপু? ভালো। আপু আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ। আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। রাবেয়া কান্তা, সহকারী শিক্ষক, মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। ধন্যবাদ আপু। আমরা গান এবং কবিতায় আজকে আমাদের এই সন্ধ্যাটুকু আমাদের দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখবো। ছুটির এই দিনে হেমন্তের এই সন্ধ্যাটুকু রাঙিয়ে তোলার জন্যই আমরা এসেছি। আর আশা করছি আমাদের বাচিক শিল্পী রাবেয়া কান্তা আপু ওনার কবিতা দিয়ে আমাদের দর্শক শ্রোতাদেরকে সমৃদ্ধ করবেন। হ্যাঁ আপু, অন্যরা যুক্ত হতে থাকুক, ততক্ষণে আমি আপনার কাছেই চলে যাই। আপনার কবিতা শোনার আগে আপু, আপনার কাছে আমার প্রশ্ন, যে কবে থেকে আপনার মনে হলো যে আপনি কবিতা প্রেমে পড়েছেন? মানে কবিতার যে ভালো লাগা, সেই ভালো লাগাটা আপনার কবে থেকে শুরু হয়েছে? আসলে কবিতা আবৃত্তিকার যদি বলি, আবৃত্তি করার বিষয়টি যদি বলি, আবৃত্তিকার হয়ে ওঠা আসলে আমার কাছে মনে হয় শিশুকাল থেকে। মায়ের মুখের যে কোনো ছড়া বা যে কোনো কথা যখন শিশুরা শোনে, তখন শিশুদের মনের অজান্তেই তারা কিন্তু সেটা বারবার আওড়ে যায়, পাঠ করে। আর সেখান থেকেই প্রতিটি মানুষের আবৃত্তিকার হয়ে ওঠা। তো আমারও বোধ হয় সেই ছোটবেলা থেকেই, যদিও কবিতার প্রতি আমার যথেষ্ট ছোটবেলা থেকেই ঝোঁক ছিল। যখন ক্লাস 3-তে পড়ি, তখন আমার স্কুলের পাশে একটি খেলাঘর ছিল। সেই খেলাঘরটির নাম ছিল ফাল্গুনী খেলাঘর। তো এখন আমি স্মরণ করতে পারছি না, আমার কোনো এক বন্ধু আমাকে বলেছিল যে চল ওখানে গান শেখায়, নাচ শেখায়, কবিতা আবৃত্তি শেখায়, তুই কি যাবি? আমি সেই বন্ধুর হাত ধরে একদিন ছুটির পরে সেখানে গিয়েছিলাম। গিয়ে শুনি 15 দিন পরে ওই খেলাঘরে একটি প্রোগ্রাম। তো আমার খুব ইচ্ছে হলো যে আমি সেখানে যুক্ত হই। তারপর যুক্ত হলাম। হওয়ার পর সেখানের যে ভাইয়ারা আপুরা ছিল বলল যে ছোট্ট আপু, তুমি একটা কবিতা আবৃত্তি করো তো। তখন আমার মনে পড়ে যে আমি বীর পুরুষ কবিতাটা আবৃত্তি করেছিলাম। তো আবৃত্তি করার পর খুবই খুশি হলো, বললো যে হ্যাঁ তুমি এই কবিতাটাই আবৃত্তি করবে। তার 10-15 দিন পরে অনুষ্ঠানে কবিতাটি আবৃত্তি করলাম এবং আমি প্রথম হলাম। সেই যে আমার একটা ভালো লাগা, যে আমি শিখিনি বা আমার কোনো সেরকম কোনো চর্চা নেই। বই পড়ে পড়ে আমার একটা অভ্যেস ছিল, যখনই নতুন বই পেতাম, মানে নতুন ক্লাসে যখন উঠতাম, আমার প্রথম কাজ ছিল প্রথম দিন বাংলা বইয়ে যত কবিতা, সব কবিতাগুলো পড়া। সেই থেকেই কবিতার প্রতি একটা দুর্বলতা কাজ করে। যদি আমি প্রাতিষ্ঠানিকভাবে কোথাও কবিতা আবৃত্তি শিখিনি, আবৃত্তি শুনতে খুবই পছন্দ করি। আবৃত্তি শুনতে শুনতেই গুনগুন করে নিজের মনে আবৃত্তি করা। আর সেখান থেকে আমার এই আবৃত্তির প্রতি একটা শখ বা ভালো লাগা, ভালোবাসা। আরো
অনেক গল্প শুনবো আপনার মুখে, তবে এখন আমি আপনার সেই লোভ সামলাতে পারছি না। সম্ভবত আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারাও অধীর আগ্রহে বসে আছেন সেই বাচিক শিল্পীর কণ্ঠে আবৃত্তি শুনবো বলে। আমি অনুরোধ করব আপনি একদম আপনার সবচেয়ে পছন্দের কবিতাটি আমাদেরকে আবৃত্তি করে শোনান। হ্যাঁ, পছন্দের কবিতা যদি বলি, পছন্দের কবিতার শেষ নেই। তবে আমি একটা জিনিস লক্ষ্য করি, আমার মতো নিশ্চয় আমার দর্শক শ্রোতা যারা আছেন তারা খেয়াল করেন যে যেসব কবিতাগুলো বা যে কোনো গান আমরা যেগুলো বারবার শুনি, ওগুলো যখন শুনি তখন সেগুলো শুনতে ইচ্ছে করে। আর যদি নতুন কোনো কবিতা বা কোনো গান, তখন কিন্তু আমরা খুব একটা আগ্রহ নিয়ে শুনি না। কিন্তু আমি একটা জিনিস আমার মধ্যে কাজ করে, যখন আমি কোনো নতুন কোনো কবিতা পড়ি বা কোনো গান শুনি, তার মধ্যে আমি অনেক কিছু খুঁজে পাই। আমাদের বাংলা সাহিত্য এত সমৃদ্ধ, তখনকার লেখকরা কবিরা যে প্রতিটা জিনিসের মধ্যে এত সুন্দরভাবে তাদের ভাবনা চিন্তাকে, তাদের অনুভূতিকে ফুটিয়ে তুলতে পারতো, আমি খুবই অবাক হয়ে যাই। তাই আমার ভালো লাগে যে আমি আমার দর্শক শ্রোতাদের নতুন নতুন কবিতা আবৃত্তি করে শোনাতে, যে নতুন যে কবিতাগুলো সহজে দর্শক শ্রোতারা শোনেন না বা আবৃত্তিকাররা সেভাবে আবৃত্তি করেন না, সেই কবিতাগুলোকে আমি সামনে নিয়ে আসতে চাই, সেই কবিদের অনুভূতিগুলোকে আমি তুলে ধরতে চাই। যদিও এখন আমি যে কবিতাটি আবৃত্তি করছি খুবই জনপ্রিয় একটি কবিতা এবং সবার পছন্দের কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের ৮ বছর আগের একদিন। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়। তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, এই ঘুমে চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাথা মুখে, মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি, আধারে ভুজির বুকে ঘুমায় এবার, কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার, অবিরাম অবিরামে ভার সহিবে না আর, এই কথা বলেছিল তারে। চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। তবুও তো পেঁচা জাগে, গলিতে স্থবির ব্যাঙ আরো ২ মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুথচারে আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংগ্রামের জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে, রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছে, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত পিটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশে যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করিয়াছে ইহাদের মন।
দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে, তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না তো দেখা, এই যে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালির ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি। থুরে থুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে। চমৎকার। ধরা যাক দু একটা ইঁদুর এবার, জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার। জীবনের এই স্বাদ সুপক্ব জবের ধান, হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো। মর্গে কি হৃদয় জুড়ালো, মর্গে গুমোটে থেতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। শোনো তবুও মৃতের গল্প, কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখিনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানতে। হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি। অর্থ নয়, কৃত্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময়। আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরে থুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ উল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে। চমৎকার। ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনু জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া। ধন্যবাদ। ধন্যবাদ কান্তা আপু। আসলে অসাধারণ আবৃত্তি, অনবদ্য এক আবৃত্তি শুনলাম আমরা। আমি ধন্যবাদ জানাতে চাই এম এ মারুফ সোহেল ভাইকে, আয়োজক, এই অনুষ্ঠানের আয়োজক। আসলে আমরা এই বাচ্চা শিল্পের আবৃত্তি শুনতে পেয়েছি। আশা করছি আমাদের দর্শকরা মুগ্ধ হয়েছেন। আপা, আমাদের একজন দর্শক আহমেদ তাজ, উনি একটি রিকোয়েস্ট পাঠিয়েছেন যে উনি উনার নিজের আবৃত্তি এখানে পড়তে চান এবং আপনি কি আবৃত্তি করে শোনাবেন? ঠিক আছে, আপনি প্রস্তুতি নিতে থাকুন আপু। এখন আপনার কাছে একটা জিজ্ঞাসা, যে আপনি আবৃত্তি করেন, এখন আপনি কি কবিতা লিখেন? আপনার নিজের রচিত কোনো কবিতা আছে কিনা? হ্যাঁ, চেষ্টা করি। বা কোনো কবিতার অনেক শিক্ষক নিজস্ব কবিতা আছে।
আমি আসলে লেখার চেষ্টা করি, দেখিও, যদিও সেভাবে আমার নিজের কবিতা কখনো আবৃত্তি আমরা করিনি। তাহলে আপনার নিজের লেখা আবৃত্তি শুনবো। যদি হ্যাঁ শুনতে চান ইনশাল্লাহ আবৃত্তি একটু শোনাবো, আমার নিজের লেখা। এখনই কি শোনাবো আপু? এমন একটি প্রশ্নের সম্মুখীন হব আগে থেকে ভাবিনি। আমি আসলে আমার টাইমলাইন থেকে বের করছি আমার কবিতাগুলো। আসলে নিজের অনুভূতিকে তুলে ধরাটাই হচ্ছে আমি মনে করি যে কবিতার মূল বিষয়। চেষ্টা করি কবিতা শুনতে শুনতে কবিতার প্রতি ভালো লাগা থেকে লেখার চেষ্টা করি। হ্যাঁ সালমা আপু, প্রিয় দর্শক, আশা করি আমার সাথে আছেন। আমি এখন আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। কবিতাটি 15ই আগস্টকে নিয়ে লেখা। কবিতার নাম 32 নম্বর বাড়িটা। 32 নম্বরের সামনে এসে হঠাৎ আটকে গেল পা দুটি। চারদিকে ভয়ঙ্কর নিস্তব্ধতা। অনুভূতিহীন ইন্দ্রিয়গুলোকে জাগিয়ে তুলতে যখন ব্যাকুল হয়ে কাতরাচ্ছি, ভেসে এলো ট্রাঙ্কের গর্জন। দেখি পূব আকাশ জুড়ে রক্তের মতো দিন আধার ভেদ করে আরো অন্ধকারে ডুবে যায়। আর আমি নিজের শরীরটাকে হামাগুড়ি দিয়ে প্রাণপণ চেষ্টা করছি সামনে এগিয়ে যেতে। দানবের হুঙ্কারে আমার শরীর যখন গেট খুলে ছুটে গেল বাড়ির ভেতর, মেঝে পড়ে থাকা মুজিব পুত্র শেখ কামাল, সহোদর শেখ নাসের অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমি তখন নিজেকে লুকাতে ছুটছি এদিক ওদিক। রক্ত নদী সিঁড়ি বেয়ে ছুটে এলো আমাকে পথ দেখাতে। এ কি দেখছি আমি? রক্ত নদীতে আঁকা বাংলার মানচিত্রের উপর ঘুমিয়ে আছেন মুজিব। হাতে প্রিয় পায়ে, তার ঠোঁটের কোণে গর্বিত হাসি বলে উঠল, আমার হৃদয় ছিনিয়ে নিলেও আমার বাংলাকে ছিনিয়ে নিতে পারবে না কোনো দানব। তাই তো 56,000 বর্গ মাইলে বুক পেতে দিয়েছি। এভাবেই বুক পেতে রাখবো শতাব্দীর পর শতাব্দী।
আমার হাত দুটো প্রসারিত হলো ফিকনি দিয়ে বের হওয়া মুজিবের বুকের রক্ত বন্ধ করতে। হঠাৎ কানে ভেসে এলো ছোট্ট শিশুর মা মা ডাক। আমি ছুটে যাই উপরে, এ ঘর ও ঘর খুঁজি। লাল টকটকে জামা পরা মেঝে পড়ে আছে ছোট্ট রাসেল। চোখ দুটি খুঁজে ফিরে মাকে। মা, সে তো সদ্য বিবাহিত পুত্রবধূদের নিয়ে পাড়ি জমিয়েছেন নতুন গন্তব্যে। এত এত মৃত্যু সামনে রেখে ঘৃণায় নিজের উপর থুতু ছিটিয়েছি, ধিক্কার দিয়েছি সদ্য ভূমিষ্ঠ বাংলাকে। এত কষ্ট, যন্ত্রণা, লজ্জা নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকবে এই বাংলা। কিন্তু 56,000 বর্গ মাইলের কাছে কি ক্ষমা পাবে বাঙালি? ধন্যবাদ। এটা আমার 15 আগস্টে লিখেছিলাম, তাও আমাদের সংগঠনের একটি জুম মিটিং এ 15 আগস্টকে নিয়ে নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করতে বলা হয়েছিল। তখন এই কবিতাটি আমি লিখেছিলাম এবং আবৃত্তি করেছিলাম। হ্যাঁ, সালমা আপু, আপনি মিউট আছেন, আনমিউট করেন। আনমিউট করে নিন। যে আমাদের একজন দর্শক মমতাজ আহমেদ তাজ, তিনি তার লেখা একটি কবিতা এখানে পোস্ট করেছেন। আসলে যে কোনো কবিতা আবৃত্তি বা পাঠ করতে গেলে কবিতাটি আগে থেকে জানতে হয়, এবং কবিতা পাঠ মানেই কিন্তু শুধু পড়ে যাওয়া নয়, কবিতার ভিতরের অনুভূতিকে তুলে আনা, সেই অনুভূতিকে নিজের মধ্যে লালন করা, সেই লালন থেকেই কিন্তু আবার অনুভূতিটাকে প্রকাশ করা। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে নতুন কোনো লেখা সামনে পড়লে সেই লেখার মধ্যে যে অনুভূতিটা আছে, যে জীবন বোধটা আছে, সেই জীবন বোধটাকে তুলে আনাটা এক একজনের কাছে যদিও এক এক রকম হয়। এটা একটা হঠাৎ করে যে কোনো লেখা সামনে পেলে সাথে সাথে যে নিজের সম্পূর্ণ অনুভূতি দিয়ে আবৃত্তি করা যায়, সেটা আসলে একটু কষ্টই হয়ে যায়। তারপর আমি চেষ্টা করব প্রিয় আমাদের যে দর্শক যে কবিতাটি লিখে পাঠিয়েছেন সেটা যদি আমি স্ক্রিনে দেখি, আমি চেষ্টা করব আবৃত্তি করার জন্য। আমি চেষ্টা করছি। মমতাজ আহমেদ তাজ, আপনি যে কবিতাটি পাঠিয়েছেন, যদিও কবিতার নামটি নেই, আমি চেষ্টা করছি। জানি না যেহেতু আপনি লেখক হিসেবে আপনার যে অনুভূতি সেটা আমি ফুটিয়ে তুলতে পারবো কিনা। স্বপ্নে উড়ি স্বপ্নাকাশে, অনেক দূরের বন্ধু আমার খুঁজে ফিরি তাকে। নিরিবিলি মনের কথা বলবো আমি যাকে। ডানা মেলে স্বপ্নাকাশে হয়ে আজ ঘুরি, তোমায় বন্ধু দেখব বলে স্বপ্ন আকাশে উড়ি। অনেক দূরে ফুল বাগিচায় পেলাম দেখা সই, কাছে এসে পাশে বসে মনের কথা কই। আনন্দে মোর হৃদয় নাচে মিষ্টি সুরের ছন্দে, ঠিক তখনই ঘুম ভাঙে মোর হাসনা হেনার গন্ধে।
দু চোখ মেলে দেখি ওগো বন্ধু যে নাই পাশে, মনে প্রাণে বন্ধু আমার স্বপ্ন হয়ে ভাসে। অনেক ধন্যবাদ মমতাজ আহমেদ তাজ আপনাকে, আপনার সুন্দর একটি লেখা এখানে উপস্থাপন করার জন্য। আমি চেষ্টা করেছি আমার মতো করে পাঠ করার, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। ধন্যবাদ প্রিয় দর্শক। না সালমা আপা, আপনাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না আপা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিছুটা সমস্যা হচ্ছে। আশা করি আমার কবিতা পাঠ আপনাদের ভালো লাগছে। আমি আমার পরবর্তী কবিতাটি শোনাচ্ছি আপনাদের ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে। কবিতাটি লিখেছেন রফিক আজাদ। কবিতা নাম প্রতীক্ষা। এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ঝরার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য, হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিন তো গেছে, কারো অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকো, ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্টের বাংলো। আমি অপেক্ষায় থেকেছি। যুদ্ধের অনেক আগে একবার আমার এক প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, নুজ্জপিঠ পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুরে নিয়ে যাব। কান্তজির মন্দির ও রামসাগরে দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলা ও অধিয়ারদের জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস। তৈরি থাকিস, আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু, পরিচিত জন, এমনকি শত্রুর জন্যেও অপেক্ষায় থেকেছি। বন্ধুর মুখের হাসি আর শত্রুর ছুরির জন্যে অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমার জন্যে খুব যত্নে বুকের তোরঙ্গে তুলে রাখলাম। অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজনে জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। অপেক্ষা একটি দরকারি শব্দ, আট পৌড়ে, দোতনাহীন, ব্যঞ্জনাহীন, অনেকের প্রয়োজন মেটায়। প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ। উপমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য। আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না? আমি তোমার জন্যে পথ প্রান্তে অশ্বথের মতো দাঁড়িয়ে থাকব। ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য পথিকের জন্যে প্রতীক্ষমান। আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো, আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনর বিশ্বাসে। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে।
আমার প্রতীক্ষা তবু ফুরবে না। আমি প্রতীক্ষায় থাকলাম সালমা আপু, আপনার কথা শুনবো বলে। আমি কিন্তু এখন আপনার কথা শুনতে পাচ্ছি না। সালমা আপু, কোনো সমস্যা কি হচ্ছে? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? না, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। ঠিক আছে, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরই অপেক্ষা করি। আপনাদের জন্যই আমরা বারবার ফিরে আসি। আমাদের মনের কথা, আমাদের প্রাণের কথা আপনাদের শোনানোর জন্য, এবং আপনাদের ভালো লাগা, ভালোবাসা আমরাও শুনতে পাচ্ছি না, সালমাকে আমরাও শুনতে পাচ্ছি। আপনাদের ভালো লাগা, ভালোবাসা আমরা ধারণ করে এগিয়ে যেতে চাই। প্রিয় সুধী, আমাদের নেটওয়ার্কের কোনো প্রবলেমের জন্য আমরা আমাদের যে আরো দুজন অতিথি ছিলেন এবং আমাদের সঞ্চালক আপাকে হারিয়ে ফেলেছি। তবে আমি আছি, আপনাদের সাথে থাকব। আপনারা আশা করি আমার কবিতা পাঠ শুনবেন। আমি আপনাদের জন্য আরেকটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও বলছি, সবসময় আমরা যে কবিতা আবৃত্তিগুলো শুনি, আমি চাচ্ছি এছাড়াও অনেক কবিরা, অনেক যে কবিতার মধ্যে তাদের অনুভূতি, তাদের ভালো লাগা, ভালোবাসা, তাদের জীবন বোধকে তুলে ধরেছেন, আমি চেষ্টা করছি তেমনি কিছু কবিতা আবৃত্তি করার জন্য। আমি এখন যে কবিতাটি পাঠ করে শোনাবো, কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবিতার নাম অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকে ডাকা বিকেলের লাজুক রোদ্দুর। জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখনো অন্ধকার একটি ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারে। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কোনো ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, কেমন লাগে?
এক একটি কবিতা যেন এক একটি জীবন বোধ, একটি জীবনকে একজন কবি তার কবিতার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সেই জীবনের দুঃখ, বেদনা, ভালোবাসা, তার চাওয়া না পাওয়া সবকিছু আমরা যদি আমাদের মন থেকে, হৃদয় থেকে, আমাদের অনুভূতি থেকে সে কবিতাগুলো আবৃত্তি করি বা পড়ি, তাহলে দেখবেন কতটা ভালো লাগবে, নিজেকে খুঁজে পেতে ইচ্ছে করবে প্রতিটা কবিতার মধ্যে। সালমা আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। সালমা আপু, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি বুঝতে পারছি না আমি যে কবিতা পাঠ করছি আমার দর্শকরা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমতাপু, আমতাপু শুনছেন আমায়? হ্যাঁ সালমা আপু, এখন শোনা যাচ্ছে। সরি আপু, আমি টোটালি ডিসকানেক্ট ছিলাম। আমি আপনার কবিতা আশা করেছি, আমি শুনতে পাইনি। আমি আসলে এটা আমার কষ্টের জায়গা যে আমার খুবই নেট প্রবলেম হচ্ছে, এবং আমাদের আরো দুজন, একজন শিল্পী আরেক গানের জন্য এবং আরেকজন বাচিক শিল্পী আমাদের সাথে জয়েন করার কথা ছিল। সম্ভবত ওনারাও নেট প্রবলেমের কারণে যে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু আমরা দুজনেই প্রোগ্রাম চালিয়ে নিব। ধন্যবাদ আপা আপনাকে। আপনার কাছে আমি প্রশ্ন রাখবো, যেহেতু আমি কথা দিয়েছিলাম আমার দর্শক শ্রোতাকে যে আমরা গানে এবং কবিতায় কিছুক্ষণ থাকবো, যেহেতু গান মিস হয়েছে, আমি নিজে আমার দর্শক শ্রোতাকে একটি গান উপহার দিব। এটা হচ্ছে আমার পক্ষ থেকে, আমি নিজেই ফাইন দিয়ে দিলাম। আমি নিজেই একটি গান গাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ সালমা আপা, আমি আপনাকে যেহেতু পাচ্ছিলাম না, আমি জানি আপনি অনেক ভালো কবিতা আবৃত্তি করেন। আমি চাইবো আপনি গান শোনানোর পরে আপনি আপনার কণ্ঠে একটি কবিতা আবৃত্তি আমি শুনতে চাই। অবশ্যই আপু, চেষ্টা করবো, কারণ আমার দর্শক শ্রোতা নিশ্চয়ই অপেক্ষায় ছিলেন আজকে যে গানে এবং কবিতায় আমরা কিছুক্ষণ তাদের মাতিয়ে রাখবো। তাদের সন্ধ্যাটুকু আমাদের সন্ধ্যার সাথে একসাথে মিলে আমরা উজাড় হয়ে যাব। তো আমাদের শিল্পীরা আসলে অংশগ্রহণ করতে পারি, সেজন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি নিজে একটি গান গাওয়ার চেষ্টা করছি। আমি যদিও শিল্পী না, তবুও শুধু আজকের এই ঘাটতিটুকু পূরণ করার জন্য আমার এই গান গাওয়ার চেষ্টা। আমি আমার ভীষণ প্রিয় একটি গান গাওয়ার চেষ্টা করব। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। অনেক সাধনার পরে আমি পেলাম তার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বিধাতায় আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। বিধাতায় আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি তোমার মন আমার আপনজন। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। পেয়েছি তোমাকে, পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। পেয়েছি তোমাকে, পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার বেসুরো গলায় গান শুনলেন। আসলে আমাদের আজকের শিল্পী আমাদের সাথে যুক্ত হতে পারেনি, তো সেজন্য আমার এই ফাইন দেওয়া। আমি গান গাওয়ার চেষ্টা করেছি, আসলে আমি গানের শিল্পী নই। আমাদের সাথে আছেন বাচিক শিল্পী রাবিয়া কান্তা আপু। রাবিয়া কান্তা আপু, অনেক সুন্দর হয়েছে, সত্যি কথা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাবিয়া কান্তা আপু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। সালমা আপা, আমি শুনতে পাচ্ছি। দুঃখিত, সালমা আপা ডিসকানেক্ট হয়ে গেলেন। আসলে সারা বাংলাদেশে নেটওয়ার্ক প্রবলেম দেখা দিচ্ছে, তারপরেও আমরা কিন্তু আমাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমরা ঠিক একইভাবে আমরা যখন অনলাইনে ক্লাস নেই, তখন এভাবে আমরা বারবার বিচ্ছিন্ন হই, আবার বারবার আমরা ফিরে আসি। আমরা আমাদের যুদ্ধ একদিন অবশ্যই জয়ী হব সেই আশা নিয়েই। এবং এই করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা যে বিদ্যালয় থেকে দূরে আছে, পড়াশোনা থেকে দূরে আছে, কিন্তু পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায়, সেজন্য আমরা প্রত্যেকের জায়গায় থেকে চেষ্টা করে যাচ্ছি। আজ শুক্রবার, ছুটির দিন, তাই আমরা চেয়েছিলাম সবাইকে একটু ভিন্ন জগতে নিয়ে যেতে, ভিন্ন অনুভূতির মধ্যে নিয়ে যেতে। তো চেষ্টা করেছি, যদিও নেটওয়ার্ক প্রবলেমের জন্য দর্শক শ্রোতা সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি তারপরেও আপনাদেরকে আপনাদের ভালো লাগার বা ভালোবাসার কিছু কবিতা আবৃত্তি বা গান শোনাতে। সালমা আপা, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ধন্যবাদ আপু, শুনছেন? হ্যাঁ সালমা আপা, আমি শুনতে পাচ্ছি। আপনার গান অনেক সুন্দর হয়েছে, চমৎকার। আমি আসলে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমাদের আজকের প্রোগ্রামটি আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে পারছি না, আমরা আমাদের মতো করে চালিয়ে নিতে পারছি না। আসলে আমরা প্রতিনিয়ত এরকম সমস্যার সম্মুখীন হচ্ছি এবং সেই সমস্যা নিয়েই আমাদেরকে চলতে হচ্ছে, আমাদের এই পথ চলা। তবু আমরা পথ চলবো। আমরা যে যুদ্ধে নেমেছি, আমরা সে যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ।
তো আমাদের এম এ মারুফ সোহেল ভাইয়া আমার কাছে অনুরোধ করেছে কণ্ঠটি আবৃত্তি শোনার জন্য। আমি রাবেয়াপুর কাছে আসছি, এর আগে আমি ভাইয়ের অনুরোধটি রক্ষা করার চেষ্টা করব। আমি আবৃত্তি করার চেষ্টা করছি সুনীলের ভালোবাসি ভালোবাসি কবিতা। আমার অনেক প্রিয় একটি কবিতা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ধরো, কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভার্ত কণ্ঠে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছো, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো? তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছো তুমি, দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম। শশ ব্যস্ত হয়ে তোমাকে ডাকে দিয়ে যদি বলি, ভালোবাসো? তুমি কি পাশে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপরে তপ্ত রোদ, বাহু পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে তোমার পথ রোধ করে যদি বলি, ভালোবাসো? তুমি কি হাত সরিয়ে নিবে, নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে কাঁধ রেখে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, শুয়ে পড়ছো তুমি, গাল কেটে রক্ত ঝরছে। এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি, ভালোবাসো? তুমি কি বকা দিবে, নাকি জড়িয়ে ধরে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে বলবে খুশিয়াল গলায়, ভালোবাসি ভালোবাসি? ধরো, খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যাচ্ছে, মুখে নেই রুচি, কথা বলার নেই অনুভূতি। এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি, ভালোবাসো? তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমি অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমন সময় পাশে বসে পাগলে নিয়ে আমি যদি জিজ্ঞেস করি, ভালোবাসো? রুদ্ধ স্বরে তুমি কি বলবে, যাও, নাকি স্তিমিত আমায় আশ্বাস দিয়ে বলবে, ভালোবাসি? আমি বললাম, ভাগ্যিস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, প্রচন্ড ঝড় বাড়ে, আশ্রয় নেই, বিধাতার দান এই পৃথিবীতে, বাস করছি দুজনে, চিন্তিত তুমি। এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি, ভালোবাসো? তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, সব ছেড়ে চলে গেছো কত দূরে, আড়াই হাত মাটির নিচে শুয়ে আছো তুমি, হতভম্বা আমি যদি চিৎকার করে বলি, ভালোবাসো? চুপ করে থাকবে, নাকি সেখান থেকে আমাকে বলবে, ভালোবাসি ভালোবাসি? যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলে বলবে, ভালোবাসি ভালোবাসি? দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো, তুমি আছো, ভালোবাসি ভালোবাসি। ধন্যবাদ আপু, ধন্যবাদ দর্শক শ্রোতা আবৃত্তি শোনা। আমি এখন চলে যাবো অনেক রাবেয়া অনেক কান্ত আপুর কাছে। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ, মুগ্ধ হয়ে শুনছিলাম। ধন্যবাদ আপু, আপনার আবৃত্তি আমি অনেক মিস করেছি, যতটুকু শুনেছি
শুধুই মুগ্ধতা, শুধুই মুগ্ধতা। কিছু বললে আসলে মনে হয় যেন কম পড়বে, যে আসলে আমার শিল্পীর কে আসলে বলা হয়নি ঠিক মতো। আসলে আমরা যে দুজন অতিথিকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা যুক্ত হতে পারেনি, সেজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত এবং খুব মিস করছি আমরা আমাদের শিল্পীদের। আপু, এখন আমার আপনার কাছে একটি প্রশ্ন, যে আপনি আপনার যে স্কুলে শিক্ষার্থীদের আপু, আপনার প্রশ্নটি কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, যার জন্য আমি কিন্তু আপনার প্রশ্নটি বুঝতে পারছি না। হ্যাঁ সালমা আপু, করেন আপনি দুঃখিত সালমা আপু, আবারও নেটওয়ার্কের বাইরে। প্রিয় সুধী দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার সাথে আছেন। তো এই সাথে থাকার জন্য কোনো প্রতিদান চাই না। আজ আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জন্য যে যতটুকুই করে যাচ্ছি, তার জন্য কোনো প্রতিদান আমরা চাই না। আমরা চাই আমার আপনার সবার সন্তানেরা যেন পড়াশোনার সাথে থাকে, তারা যেন এই 1 বছরের মতো যে সময় বিদ্যালয় বন্ধ, এই যে দীর্ঘ সময় পড়াশোনার থেকে দূরে থাকলে ওরা অনেক কিছু ভুলে যাবে, ওদের স্মৃতি থেকে অনেক কিছু হারিয়ে যাবে, সেটা যেন না হয়। তাই আমাদের এই যুদ্ধ। জানি না কতটুকু সফল হতে পেরেছি, তবে আপ্রাণ চেষ্টা করে যাব শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে থাকতে এবং সুন্দরভাবে আমাদের পাঠদান পরিচালনা করতে। দর্শক শ্রোতা, আমি এখন আপনাদেরকে যে কবিতাটি পাঠ করে শোনাবো, প্রতিদান, জসিমউদ্দিনের লেখা। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। আমার এ ঘরে ভাঙিয়াছে যে বা, তার ঘর। আমার এ কুলে ভাঙিয়াছে যে বা, আমি তার বাঁধি, জেগেছে বুকেতে আঘাত হানিয়া, আমি তার লাগি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছি পর। মোর বুকে যে বা কবরে বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মানঞ্চ ধরি। যে মুখে সে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তার মুখখানি। পথঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে সবাই কিন্তু প্রতিদান
প্রতিদিনের জন্য অপেক্ষা করেন না। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা অন্যের ভালোবাসা, অন্যের ভালো লাগার মর্যাদা দিতে জানেন। মর্যাদা আমি জানি শিক্ষক সমাজ তারই অন্তর্ভুক্ত। তারা শুধু প্রতিদানের জন্য নয়, দেশকে, দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কোমলমতি শিক্ষার্থীদের উন্নতির উচ্চ শিখরে দাঁড় করানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যান। হয়তো তাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকলেও থাকতে পারে, কিন্তু তাদের চেষ্টা কিন্তু কোনো প্রতিদানের জন্য নয়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আজ আপনাদের সাথে আমি যে সময়টুকু কাটিয়েছি, যে সময়টুকু ছিলাম, আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি কবিতা আবৃত্তির মাধ্যমে আপনাদেরকে কবির জীবন বোধ সম্পর্কে জানাতে। কতটুকু জেনেছেন বা কতটুকু ভালো লেগেছে নিশ্চয়ই আমাকে জানাবেন অনুষ্ঠানের কমেন্ট বক্সের মাধ্যমে। আজ এই পর্যন্তই। আবার আমরা অন্য কোনো ছুটির দিনে আবার কিছু আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবার মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ।